ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে জেনারেল কনসেপ্ট চ্যাপ্টারের রিভিউ অংশে স্বাগত। জেনারেল কনসেপ্টটা বেসিক্যালি হচ্ছে কিছু জানা জিনিস যেগুলো আমরা অতীতে জানতাম। আমাদের রেগুলার ক্লাসের সময়ে পিএসসির পূর্বে আমরা এই টপিকগুলো সম্পর্কে কিছু না কিছু হলেও আইডিয়া নিয়ে এসেছি, কিন্তু তারপরও আমাদের এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট একটু রিভিউ করার জন্য এই চ্যাপ্টারটা যোগ করা হয়েছে। তো জেনারেল কনসেপ্টের মধ্যে বেসিক্যালি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সোপ, ডিটারজেন্ট, সারফেক্টেন্টের অ্যাপ্লিকেশন, অ্যাসিড কি, বেস কি, এগুলো আপনারা অলরেডি জানেন। দেন হচ্ছে বাফার সলিউশন, এটসেট্রা এটসেট্রা, এগুলো বিভিন্ন অংশে আমাদের কি হয়, ওয়েট প্রসেসিং বা ডাইং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। ওকে, শুরু করা যাক। শুরুতে আমরা যে অংশটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সারফেক্টেন্ট। ওকে, সারফেক্টেন্ট কি? সারফেক্টেন্ট আরেক নাম সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা অ্যামফিফাইলস। তো এই সারফেক্টেন্টটা হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে কম্পাউন্ড গুলো কোনো একটা দুইটা আলাদা ম্যাটেরিয়ালসের ইন্টারফেসে অবস্থান নিবে এবং কি করবে, তাদের মধ্যে যে ইন্টারফেসিয়াল টেনশন আছে বা সারফেস টেনশন আছে, এই সারফেস টেনশনটাকে মোস্ট অফ দ্য কেসেস রিডাকশন করবে বা রিডিউস করে দিবে। এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলে থাকি সারফেক্টেন্ট। খুব সহজ ভাষায় যে সাবস্টেন্সটা সারফেস টেনশনকে রিডিউস করে তাকে আমরা সারফেক্টেন্ট বলে থাকি। আচ্ছা, তো এই সারফেক্টেন্টকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যামফিফাইল। অ্যামফিফাইলটা কি? অ্যামফিফাইল দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে অ্যামফি, আরেকটা হচ্ছে ফিলস। অ্যামফি মিন্স বোথ, ডাবল, ফ্রম বোথ সাইডস, অ্যারাউন্ড অর অ্যামফিবিয়ান, যেটাই হোক, সহজ কথায় বোথ। আর ফাইলোস, দ্যাট মিন্স অ্যাফিনিটি বা আকর্ষণ। তাহলে নাম থেকে আমরা শব্দের অর্থ বুঝতে পারি, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কি দাঁড়ায়? এমন একটা কম্পাউন্ড যে কিনা দুইটা দিকে আকর্ষণ করবে, এমন একটা কম্পাউন্ড যে কিনা পোলার এবং নন পোলার দুই ধরনের কম্পাউন্ডের প্রতি অ্যাফিনিটি শো করবে, তাকেই আমরা বলবো সারফেক্টেন্ট। দ্য টার্ম অ্যামফিফাইল সাজেস্ট দ্যাট the molecule or ion has a certain affinity for both polar and non-polar solvents. এরকম যদি কোনো কম্পাউন্ড হয় সেই কম্পাউন্ডকে আমরা বলবো সারফেক্টেন্ট। আচ্ছা, কি হয় যখন অয়েল, ওয়াটার বা ওয়াটার এয়ার কোনো সিস্টেমের মধ্যে এই ধরনের কম্পাউন্ডকে ইন্ট্রোডিউস করানো হয়, তখন কি হয়, তারা এই দুইটা সিস্টেমের মিডল পয়েন্ট বা ইন্টারফেসে পজিশন নেয়। ইন্টারফেসে পজিশন নিয়ে কি করে, এই ইন্টারফেসিয়াল যে টেনশনটা আছে সেই টেনশনটাকে রিডিউস করে দেয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কেন এরা ইন্টারফেসে পজিশন নেয় বা কেন এরা পুরো জায়গা জুড়ে না থেকে শুরুতে ইন্টারফেসে এসে অবস্থান করতেছে? তো এইটার উত্তরটা যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এই সারফেক্টেন্ট মলিকুলের স্ট্রাকচারের দিকে একটু নজর দিতে হবে। আচ্ছা, স্ট্রাকচারের দিকে যদি নজর দেই, সারফেক্টেন্ট মলিকুলগুলো তার স্ট্রাকচারে দুই ধরনের কনস্টিটিউয়েন্টস এলিমেন্ট থাকে বা দুইটা পার্ট থাকে। একটা পার্টকে আমরা বলতেছি হেড, আরেকটাকে বলতেছি আমরা টেইল। একটাকে আমরা বলতেছি হেড, আরেকটাকে আমরা বলতেছি টেইল। এই যে হেড পার্টটা, এই পার্টটা জেনারেলি পোলার হয়ে থাকে বা ওয়াটার লাভিং হয়ে থাকে বা হাইড্রোফিলিক হয়ে থাকে। আর এই যে টেইল পার্টটা, এই টেইল পার্টটা জেনারেলি নন পোলার হয়ে থাকে বা হাইড্রোফোবিক হয়ে থাকে বা ওয়াটার হিটিং হয়ে থাকে। এখন যখন আমরা কি করি, আমরা যদি আবার একটু প্রিভিয়াস স্লাইডে ফিরে যাই, তো যখন আমরা অয়েল এবং ওয়াটার সিস্টেমের মধ্যে সারফেক্টেন্টকে ইন্ট্রোডিউস করাই, যেহেতু তার দুইটা পার্ট, সেহেতু সে কি করে, পোলার পার্ট ওয়াটার কি করবে, মাথাটাকে টান দিবে, আর অয়েল যেটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক পার্টটাকে টান দিবে। কারণ আমরা কি জানি, লাইক ডিজলভ লাইক। হ্যাঁ, কি হয়,
পোলার পার্ট পোলার সলভেন্টে ডিজলভ হয়, নন পোলার পার্ট নন পোলার সলভেন্টে ডিজলভ হয়। তো এই জন্য ওই সারফেক্টেন্ট মলিকুলগুলো সে একটা ব্যালেন্স স্টেটে আসবে কোথায়, যখন ইন্টারফেসে পজিশন নিবে। কারণ যখন অয়েলের সিস্টেমের ভিতরে থাকবে তখন কি করবে, পোলার পার্টকে অয়েল বিকর্ষণ করবে আর নন পোলার পার্টটাকে আকর্ষণ করবে, এই কারণে সে নিচের দিকে একটা টান অনুভব করবে। ঠিক আছে, তো সবকিছু ব্যালেন্স পজিশনটা তৈরি হয় কোথায়, ইন্টারফেসে। দ্যাটস ওয়াই সারফেক্টেন্ট মলিকুলগুলো ইন্টারফেসে অবস্থান নেয়। এই যে হেড পার্ট, এটাকে আমরা বলতেছি অলসো কল্ড হাইড্রো কি সরি, হেড পার্টটাকে অলসো কল্ড হাইড্রোফাইল আর টেইল পার্টটাকে অলসো কল্ড হাইড্রোফোব। আচ্ছা, হাইড্রো মিনস ওয়াটার আর ফাইলোস মিন অ্যাফিনিটি, ফোব মানে হচ্ছে ভয়। তো এই থেকেই নামকরণ গুলো করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে সারফেক্টেন্টের ক্লাসিফিকেশন। জেনারেলি সারফেক্টেন্টকে 4 ভাগে ভাগ করা হয়, অ্যানায়নিক, ক্যাটায়নিক, নন আয়নিক, অ্যামফোটেরিক। এগুলো কি? অ্যানায়নিক যেগুলো, সেগুলো হচ্ছে সারফেক্টেন্টকে ওয়াটারে ডিজলভ করা হলে সে কি করবে, নেগেটিভ চার্জ শো করবে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যানায়নিক সারফেক্টেন্ট। যত ধরনের সারফেক্টেন্ট আছে হিসাবটা কিছু কম বেশি হতে পারে, অলমোস্ট 50% হচ্ছে অ্যানায়নিক সারফেক্টেন্ট। ক্যাটায়নিক সারফেক্টেন্ট গুলো কি ছিল, যে সারফেক্টেন্ট গুলো সহজে আমরা বলতে পারি পজিটিভলি চার্জ দেয়, ওয়াটারে ডিজলভ করা হলে পজিটিভলি চার্জ সারফেক্টেন্ট আয়ন শো করে, সেটাকে আমরা বলবো ক্যাটায়নিক সারফেক্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে নন আয়নিক সারফেক্টেন্ট কি, যে তারা ওয়াটারে জেনারেলি আয়নাইজ হতে চায় না, কোনো ধরনের আয়ন শো করে না। আর আরেকটা হচ্ছে এরপরে যেটা, সেটা হচ্ছে অ্যামফোটেরিক বা জুইটার আয়নিক। অ্যামফোটেরিক বা জুইটার আয়নিকটা কি, when a single surfactant molecule exhibit both anionic and cationic state, both anionic and cationic state, it is called amphoteric or জুইটার আয়নিক। এখন কথা হচ্ছে একই মলিকুল কিভাবে একই সাথে দুই ধরনের আয়নিক স্টেট শো করবে। জেনারেলি যেটা হয়, কন্ডিশনের উপর বেস করে অ্যামফোটেরিক সারফেক্টেন্ট গুলো কখনো পজিটিভ আয়ন শো করে, কখনো নেগেটিভ আয়ন শো করে। সেটা কিভাবে, যদি অ্যামফোটেরিক সারফেক্টেন্টকে অ্যাসিডিক মিডিয়াতে ইন্ট্রোডিউস করান, দে ট্রেন টু বিহেভ অ্যাজ ক্যাটায়নিক এজেন্ট। আর যদি অ্যালকালাইন মিডিয়াতে ইন্ট্রোডিউস করান তাহলে তারা অ্যানায়নিক সারফেক্টেন্টের ন্যায় বিহেভ করবে। এখন যদি তাদেরকে নিউট্রাল মিডিয়াতে নিয়ে আসি তখন কি হবে, তখন কি হয়, অ্যানায়নিক এবং ক্যাটায়নিক দুইটা প্রপার্টিজ কাউন্টার ব্যালেন্সড হয়। এই পজিশনে ওই মলিকুলকে আপনার কি বলবেন, পিওর জুইটার আয়নিক একটা মলিকুল বলে ডাকবেন, মানে দুইটা আয়নিক প্রেজেন্স থাকবে এবং এই স্টেটটাকে আমরা বলি আইসোইলেকট্রিক পয়েন্ট। ঠিক আছে, যেহেতু এর ক্যাটায়নিক বা অ্যানায়নিক কোনো ধরনের স্টেটই ডমিনেন্ট না, সেহেতু ওই অবস্থায় আইসোইলেকট্রিক পয়েন্টে তার সারফেক্টেন্ট ক্যারেক্টারিস্টিক সবচেয়ে লোয়েস্ট থাকে। ওকে, এরপর যদি আমরা যাই তাহলে যেটা, সেটা হচ্ছে যে সারফেক্টেন্টের কিছু প্রপার্টিজ সম্পর্কে জানি। তখন আমাদের একটা টার্ম জানা লাগবে, সেটা হচ্ছে HLB, হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স। হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কি? আচ্ছা, তো আমরা যদি স্ট্রাকচারের কথা স্মরণ করি, সেখানে একটা হেড ছিল যেটা পোলার, একটা টেইল ছিল সেটা নন পোলার। তো পোলার পার্টের কিছু পোলারিটি ক্ষমতা আছে, নন পোলার পার্টের নন পোলারিটির কিছু ক্ষমতা আছে। এখন এই পোলার পার্ট এবং নন পোলার পার্ট দুইটার সামেশন করে ওই কম্পাউন্ডের কিছু চার্জ শো হয়, কিছু পোলারিটি শো হয়। হ্যাঁ, সেটা কি পোলারের দিকে বেশি না নন পোলারের দিকে বেশি, এরকম একটা স্টেটের ক্ষেত্রে আমরা কি, এরকম একটা স্টেটকে আমরা কি করি, HLB ব্যালেন্স দ্বারা প্রকাশ করি। আচ্ছা, যদি আমরা একটু ডেফিনেশনের দিকে তাকাই বইয়ের ভাষায়, তো সেটা কি বলতেছে, যে হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স অফ এ সারফেক্টেন্ট ইজ এ মেজার অফ দ্য ডিগ্রি টু হুইচ ইট ইজ হাইড্রোফিলিক অর লিপোফিলিক। মানে সামেশন করার পর ওভারঅল কম্পাউন্ডটা হাইড্রোফিলিকের দিকে যাচ্ছে না লিপোফিলিকের দিকে যাচ্ছে, এটা কিভাবে ডিটারমাইন করা হয়, ডিটারমাইন্ড বাই ক্যালকুলেটিং দ্য ভ্যালুস ফর দ্য ডিফারেন্ট রিজন অফ দ্য মলিকুল। হেড পার্টের যে হাইড্রোফিলিক পার্টের হাইড্রোফিলিসিটির অ্যামাউন্ট ক্যালকুলেশন করা এবং হাইড্রোফোবিক পার্টের পাওয়ারটা ক্যালকুলেশন করা, দুইটা করে আমরা সামেশন করি। ধরেন আপনার কি দাঁড়াচ্ছে, যে হাইড্রোফিলিক যে পার্ট, সেটাকে আমরা যদি বোঝার জন্য বলতেছি,
5 দ্বারা প্রকাশ করি, যে হাইড্রোফিলিকের পাওয়ার হচ্ছে 5, আর যে হাইড্রোফোবিক যেটা বা টেইলের পার্ট হচ্ছে -5, তাহলে পুরো কম্পাউন্ডের সামেশন অফ কত হবে? সামেশনটা অফ রেজাল্ট বা রেজাল্ট যোগফল কত হবে? 0। মানে এই কম্পাউন্ডের কোনো হাইড্রোফিলিসিটিও থাকবে না, হাইড্রোফোবিসিটিও থাকবে না। আবার হেডের ভ্যালুটা যদি হয় 6, বোঝানোর জন্য বলতেছি, টেইলের ভ্যালুটা যদি হয় 5 বা -5, টেইল বললাম -5 আর হেড হচ্ছে +6, তো সামেশন কত হবে? +1। দ্যাট মিনস পুরো কম্পাউন্ডটা কিছু হাইড্রোফিলিসিটি শো করবে। এই স্টেটটা বোঝানোর জন্য যে ক্যারেক্টারিস্টিক্সটা আনা হয়েছে সেটাকেই বলা হয় এইচএলভি ব্যালেন্স বা হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স। আচ্ছা, গ্রিফিন নামক একজন সায়েন্টিস্ট সেটা ইন্ট্রোডিউস করছে। জেনারেলি যে সকল কম্পাউন্ডের এইচএলভি ভ্যালু হাই থাকে তারা কি হয়? ওই কম্পাউন্ডটা মোর পোলার, মোর হাইড্রোফিলিক, আর যাদের এইচএলভি ভ্যালু লো থাকে তারা হচ্ছে মোর লিপোফিলিক বা লো হাইড্রোফিলিক। ওকে, এরপর হচ্ছে যে এই এইচএলভি ভ্যালু কত, এইটার উপর বেস করে একই টাইপের কম্পাউন্ড, মানে একই কম্পাউন্ড বলতেছি না, একই টাইপের কম্পাউন্ড বিভিন্ন ধরনের প্রপার্টি শো করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন যদি 1.5 to 3 হয় এইচএলভি ভ্যালু, তখন সেটা এন্টিফোমিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। 3.5 to 6 হলে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। 7.8 to 9 হলে ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। 8.0 থেকে 18.0 হলে আবার ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। 13 to 15 হলে ডিটারজেন্ট, আবার 15 to 18 হলে সলিবিলাইজিং এজেন্ট। আচ্ছা, এই এইচএলভি ভ্যালু 0 to 20 হতে পারে। এগুলো একটা স্কেলের মাধ্যমে ডিনোট করা হয়, যে স্কেলটাকে আমরা এইচএলভি স্কেল বলে থাকি। আচ্ছা, আমরা এইচএলভি স্কেলটা একটু দেখতেছি। এটা ওয়ান কাইন্ড অফ এইচএলভি স্কেল। এখানে এইচএলভি ভ্যালু কম বেশি হওয়ার কারণে সারফেক্টেন্টের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক আছে। তার মানে কিছু কিছু সারফেক্টেন্ট আছে যারা অ্যান্টিফোমিং এজেন্ট হিসেবে কাজ করে, আবার কিছু সারফেক্টেন্ট আছে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, কিছু আছে ওয়েটিং এজেন্ট, কিছু ডিটারজেন্ট, কিছু সলিবিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। দেখেন স্কেলের মধ্যে এখানে ওভারল্যাপ করতেছে কিছু জিনিস, ঠিক আছে? তার মানে এই পয়েন্টে যে সারফেক্টেন্টের এইচএলভি ভ্যালু থাকবে সে সলিবিলাইজিং এজেন্ট হিসেবেও কাজ করবে, ডিটারজেন্ট এজেন্ট হিসেবেও কাজ করবে, ইমালসিফাইং এজেন্ট হিসেবেও কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আরেকটা প্রপার্টিস মাইসেল, যেটা সারফেক্টেন্টের সাথে রিলেটেড। সারফেক্টেন্ট মলিকুল গুলাতে মাইসেল ফরমেশন হয়। এখন মাইসেলটা কি, কিভাবে ফরমেশন হয়? ওকে, মাইসেল হচ্ছে এগ্রিগেশন অফ সারফেক্টেন্ট মনোমার। তো সারফেক্টেন্ট মলিকুলগুলো যখন ওয়াটারে ইন্ট্রোডিউস করানো হয় তখন এট ফার্স্ট সারফেক্টেন্ট মলিকুলগুলো ওয়াটার এবং এয়ারের ইন্টারফেসে চলে আসে, ওয়াটার এবং এয়ারের ইন্টারফেসে চলে আসে। যখন ইন্টারফেসে চলে আসলো তখন আমি যদি আরো সারফেক্টেন্ট মলিকুল যোগ করতে থাকি তো কন্টিনিউয়াসলি আস্তে আস্তে এক সময় কি হবে? স্যাচুরেটেড হয়ে যাবে সারফেসে, আর সারফেক্টেন্ট মলিকুল ধারণ করার ক্ষমতা থাকবে না। তখন সারফেক্টেন্ট মলিকুল গুলো যাবে কোথায়? তখন তারা এই ওয়াটার সিস্টেমের ভেতরে এক ধরনের নিজেদের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করে, এগ্রিগেশন অফ মনোমার তৈরি করে। এর এগ্রিগেশন অফ মনোমার যখন তৈরি করে তখন বাহিরের দিকে থাকে কি? পোলার পার্ট, আর ভেতরের দিকে থাকে নন পোলার পার্ট। তো এই যে যে স্টেটটা, সেই স্টেটটাকে আমরা বলবো মাইসেল। আর এই মাইসেল ফরমেশনের প্রসেসটাকে মিচেলাইজেশন বা মাইসেলাইজেশন বলা হয়। মাইসেলকে কেউ কেউ মিচেল নামেও বলে থাকে। আচ্ছা, একই জিনিস, জাস্ট প্রোনাউন্সিয়েশনের কম বেশি। এরপর হচ্ছে যেটা যে সারফেক্টেন্টের সাথে কিছু রিলেটেড ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন গুলো কি কি? একটা হচ্ছে সিএমসি, ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন। সেটা কি? যে এই মাইসেল ফরমেশনের জন্য মিনিমাম যে কনসেন্ট্রেশন প্রয়োজন হয় অফ সারফেক্টেন্ট, সারফেক্টেন্টের যে মিনিমাম কনসেন্ট্রেশন প্রয়োজন হয় সেটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন। আচ্ছা, আর ক্রাফট টেম্পারেচার হচ্ছে একটা মিনিমাম টেম্পারেচার প্রয়োজন হয় টু ফর্ম মাইসেল, এর চেয়ে কম হয়ে গেলে আপনার মাইসেল ফরমেশন হয় না। ক্লাউড পয়েন্টটা হচ্ছে নন আয়নিক সারফেক্টেন্টের ক্ষেত্রে জেনারেলি আপনার কি হয় যে সলিবিলিটি অফ সারফেক্টেন্ট ইনক্রিজেস উইথ টেম্পারেচার, কিন্তু নন আয়নিক সারফেক্টেন্টের ক্ষেত্রে উল্টা হয়, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আপনার কি হয় যে সলিবিলিটি কমতে থাকে। তো একটা সার্টিন পয়েন্টের পরে কি হয়,
যে সলিবিলিটি এত কমে যায় যে ওই সারফেক্টেন্ট মলিকুল গুলোর তার সারফেক্টেন্ট প্রপার্টি শো করার আর কোনো ক্ষমতা থাকে না। এই পয়েন্টে কি হয়, সারফেক্টেন্ট মলিকুল গুলো পুরো সলিউশনটার একটা ঘোলাটে স্ট্রাকচার, হ্যাঁ সাবানের ফেনা তৈরি হওয়ার পর সাবান পানি যেরকম ঘোলাটে ওরকম একটা ঘোলাটে স্ট্রাকচার তৈরি করে বা ঘোলাটে স্টেট তৈরি করে, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি ক্লাউড পয়েন্ট। আচ্ছা, এরপর হচ্ছে যে সারফেক্টেন্ট গুলো কি কাজে ইউজ করা হয়, ইউজেসটা কি। এইচএলভি ভ্যালুর উপর বেস করে আমরা বলছি যে কখনো ওয়েটিং এজেন্ট, কখনো ইমালসিফাইং এজেন্ট, কখনো সলিবিলাইজিং এজেন্ট, কখনো ফোমিং, ডিফোমিং, ডিটারজেন্সি কন্ডিশনিং এজেন্ট, থিকেনিং এজেন্ট, এরকম বিভিন্ন এজেন্ট হিসেবে ইউজ হয়ে থাকতে পারে। আচ্ছা, সারফেক্টেন্টের খুব বিশাল বড় একটা ব্যবহার হচ্ছে আমাদের ডে টু ডে ইউজে যেটা করে থাকি সেটা হচ্ছে ক্লিনিং অ্যাকশন। সারফেক্টেন্ট ক্লিনিং অ্যাকশন শো করে, কিভাবে শো করে এটা আমরা অলরেডি সবাই জানি যে হাইড্রোফিলিক পার্ট থাকে, হাইড্রোফোবিক পার্ট থাকে। যখন কোনো, আমি সহজে বলতেছি, যে কাপড়ের উপরে ডার্ট বা ডাস্ট থাকে, তো এর মধ্যে আপনার কি হয়, যখন সারফেক্টেন্ট মলিকুল গুলো ওয়াটারে ইন্ট্রোডিউস করা হয়, তো সে কি করে, এই যে ডার্ট বা ডাস্ট যেগুলো হাইড্রোফোবিক নেচার, এর মধ্যে তারা হাইড্রোফোবিক তেলটা প্রবেশ করিয়ে দেয়। এরপরে কি হয়, সে ওইখান থেকে হাইড্রোফোবিক পার্টটা বের করে আনে এবং চারদিকে ওই ময়লার চারদিকে সে কি করে, মাইসেলের মতো একটা স্ট্রাকচার তৈরি করে সে কাপড় থেকে আলাদা করে ফেলে এবং যখন ওয়াশ আপ করি তখন চলে যায়। তো এটা আপনারা সেই 5-6 থেকে পড়ে আসতেছেন, এটাও একটু দেখে রাখেন, অনেক সময় কোশ্চেনে চলে আসে। আচ্ছা, তো কোন কোন ইন্ডাস্ট্রিতে সারফেক্টেন্টের অ্যাপ্লিকেশন প্রচুর, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, তারা হচ্ছে ড্রাগের প্রপার্টি ইনহ্যান্স করার সময় ব্যবহার করে, আবার কিছু অ্যাকশন কন্ট্রোল করার জন্য ব্যবহার করে। সারফেক্টেন্টের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিও দেখা যায়, কিছু ফোমিং এজেন্ট হিসেবে কাজ করে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা আদার বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে, প্রোডাক্ট আছে সেখানে। এছাড়া হচ্ছে অ্যান্টি ফোমিং এজেন্ট টেক্সটাইলে প্রচুর ব্যবহার করা হয়, কিছু কিছু আপনার ডাইং করার সময় বা প্রি ট্রিটমেন্ট করার সময় কিছু কিছু ফাইবার থেকে ফোম ক্রিয়েট হয় যেগুলা ওই প্রসেসকে হিন্ডার করে, এই জন্য আমরা অ্যান্টিফোমিং এজেন্ট ইউজ করি। ওয়েটিং এজেন্ট প্রচুর ব্যবহার করা হচ্ছে, ইমালসিফায়ার, ক্লিনিং এজেন্ট, সলিবিলাইজিং এজেন্ট হিসেবেও সারফেক্টেন্ট ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে সোপস এন্ড ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কি, আশা করতেছি এটা নিয়ে বলার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে অ্যাসিড বেস কি, অ্যাসিড মানে কি, যারা হাইড্রোজেন আয়ন দিবে, আর ওএইচ আয়ন যারা দেয় তারা হচ্ছে বেস, এগুলো আপনারা জানেন, যা সিলেবাসে আছে বলে আমরা বলতেছি। পিএইচ স্কেল, সেই স্কেলটা কি, অ্যাসিডিটি আর ব্যাসিডিটি, অ্যাসিডিটি অর অ্যালকালিনিটি, অ্যাকচুয়ালি অ্যাসিডিটি এন্ড অ্যালকালিনিটি রিপ্রেজেন্ট করার জন্য একটা স্কেল ইন্ট্রোডিউস করানো হয়েছে, সেটাকে আমরা বলি পিএইচ স্কেল। ঠিক আছে, তো এটা 7 হচ্ছে নিউট্রাল, 7-এর যে নিচে হলে সেগুলো অ্যাসিডিক সলিউশন, 7-এর উপরে হলে সেটা হচ্ছে বেসিক সলিউশন। আচ্ছা, 7 হওয়া মানে কি, 7 হওয়া মানে হচ্ছে ওয়াটারের মধ্যে হাইড্রোজেন এবং ওএইচ আয়ন সম পরিমাণে থাকবে। একটা ওয়াটার সলিউশনের মধ্যে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায় ওএইচ আয়নের সাপেক্ষে, দেন হচ্ছে অ্যাসিডিক, আর ওএইচ এর পরিমাণ যদি বেড়ে যায় হাইড্রোজেনের সাপেক্ষে, তখন হচ্ছে বেসিক। 1:1 অনুপাতে যদি সলিউশনে থাকে দেন হচ্ছে নিউট্রাল সলিউশন। আচ্ছা, বাফার সলিউশন মানে কি, বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে কিনা পিএইচ কন্ট্রোল করতে পারে সে সার্টেন ডিগ্রি। আর অক্সিডাইজিং এজেন্ট কি, যে যে হচ্ছে আদার কেমিক্যালকে রিডিউস করবে, আর রিডিউসিং এজেন্ট হচ্ছে সে কি করবে, আদার কেমিক্যালকে অক্সিডাইজ করবে, সরি ভুল উল্টা বললাম, অক্সিডাইজিং এজেন্ট কি করবে, যে গেইনস ইলেকট্রন এন্ড ইজ রিডিউসড ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, আর রিডিউসিং এজেন্ট হচ্ছে লুজ ইলেকট্রনস এন্ড ইজ অক্সিডাইজড ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, এগুলা ডেফিনেশন বা শর্ট নোট আকারে আসে, ওগুলো একটু দেখে নিবেন। এরপর হচ্ছে থ্যাংক ইউ এভরিওয়ান, এটাই হচ্ছে আপনাদের শেষ চ্যাপ্টার ছিল পুরো ক্লাসে। তো আবারও ধন্যবাদ সবাইকে পুরো সেমিস্টার ধরে থাকার জন্য এবং রিভিউ ক্লাসে আমার সাথে থাকার জন্য। তো এই পর্যন্তই হচ্ছে আপনাদের জেনারেল কনসেপ্ট চ্যাপ্টার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আরেকটা বিষয়, বর্তমানে করোনা পরিস্থিতিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ওকে।